আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাজনীতির হিসাব আস্তে আস্তে উল্টে যাচ্ছে। বিএনপিকে ঠেকাতে গিয়ে এখন মহা বিপদের মধ্যে পড়েছে জামাত ইসলাম। কেন বিপদে পড়েছে, কি কারণে পড়েছে, এসব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখেন, বিএনপি সরকার গঠন করার পর থেকেই বিএনপির বিরুদ্ধে এমন এমন বক্তব্য দিচ্ছে যে বিএনপি যাতে অল্প দিনের মধ্যেই এদের ছেড়ে পালিয়ে যায়, এবং তারা এমন হুঙ্কার দিচ্ছে যে বিএনপি বাংলাদেশের সরকার টিকতে পারবে না, এবং তারা 2 থেকে 3 মাস বা 5 মাস বা 6 মাস টিকতে পারবে, এর বেশি টিকতে পারবে না। এবং জুলাই যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরই মধ্যেই কিছু মিলে এনসিপি একটা দল গঠন করেছে, এবং তারাও বারবার বিএনপির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে মাইনাস করতে গিয়ে আজকে মহা বিপদের মধ্যে পড়েছে জামাত ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখেছি যে জামাত ইসলাম একের পর এক বিভ্রান্তকর বক্তব্য দিয়ে গেছে। কিভাবে তারা ক্ষমতায় যেতে পারবে, কিভাবে বিদেশের সাথে হাত মিলিয়ে বিএনপিকে মাইনাস করা যায় এবং তারা ক্ষমতায় যেতে পারে, তার জন্য নানা রকমের নীল নকশা তৈরি করেছিল। এবং তারা একটা চিন্তা করেছিল যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যদি তারা কাছে নেয় তাহলে হয়তো তাদের বিজয় হওয়া আরো সহজ হবে। কেননা যে জুলাই গণঅভ্যুত্থান হাসিনার বিরুদ্ধে তার লড়াই সংগ্রাম করেছে, এখন সেই বিএনপির বিরুদ্ধে করে বিএনপি যখন ধ্বংস হয়ে যাবে তখন হয়তো জামাত ইসলাম ক্ষমতায় যাবে, আর বিএনপিকে মাইনাস করে তারা ক্ষমতায় যাবে, এরকম একটা প্ল্যান তৈরি করেছিল। আজকে দেখেন, আজকে সেই প্ল্যানগুলো কিন্তু আস্তে আস্তে নিমিশেই শেষ হয়ে যাচ্ছে। যেই জামাত ইসলাম এতদিন তারা চেয়েছিল যে তারা অল্প দিনের মধ্যে ক্ষমতায় যাবে, আজকে তাদের ক্ষমতায় যাওয়ার হিসাব কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং পাল্টে যাচ্ছে। কেন আমরা এই কথাটা বললাম? জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে একসাথে পথ চলা শুরু করেছিল এনসিপি এবং জামাত ইসলাম। এখন এনসিপির যিনি একজন নেতা এবং সাবেক উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ এবং সারজিৎ আলম, তারা আজকে এক সাংবাদিকের সাক্ষাৎকারে তারা বলেছেন তারা এককভাবে নির্বাচন করবে যেই জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেই নির্বাচনগুলো আছে, মানে সিটি নির্বাচন এবং চেয়ারম্যান নির্বাচনগুলো, সেই নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করবে। তার মানে তারা যখন এককভাবে নির্বাচন করবে তখন তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এবং জামায়াত ইসলামের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, যেখানে খুব সহজেই বিএনপির যারা হেভিওয়েট প্রার্থী আছে তারা কিন্তু খুব সহজেই বিজয় হয়ে আসতে পারবে। আজকে তাদের মানে তারা বিএনপিকে মাইনাস করার যে ষড়যন্ত্র করেছিল, আজকে তাদের নিজের ভিতরেই ক্ষতি হতে যাচ্ছে। আপনি দেখেন, অনেকেই বলবেন যে এনসিপি গেলে জামাত ইসলামের কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে। কি কারণে আমরা এই কথাটা বললাম? যেই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা যখন সেই জামাত ইসলামের সাথে হাত মিলিয়ে তারা একত্রে চলাফেরা করেছে, সব জায়গায় তারা একসাথে ঘুরে ফিরে করেছে এবং একসাথে তাদের বিরোধী দলের দায়িত্ব পালন করছে। এখন যদি তারা সেখান থেকে ছিটকে আরেক জায়গায় চলে যায় তখন জামায়াতের জন্য একটা হতাশা কাজ করবে। কারণ তরুণ প্রজন্মে যারা, তারা অলরেডি এনসিপি থেকে ঝুঁকছে এবং অনেকেই আছেন বিএনপি থেকে ঝুঁকছে, কিন্তু জামায়াত থেকে মানুষ কিন্তু একটু দূরে আছে। কিন্তু জামায়াতের ভিতরে মানুষ যেতে চাচ্ছে না। কেন যেতে চাচ্ছে না? তাদের কিছু ভুল রাজনীতির কারণে। তারা যদি এই মুহূর্তে তাদের বিরোধী দলীয় ভূমিকায় তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত এবং তারা যদি এই সরকারকে সহযোগিতা করে এবং বিভিন্ন স্লোগান বক্তব্য না দিয়ে এই সরকারকে সহযোগিতা করে কিভাবে সবাই মিলে এই দেশটাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, তা না করে তারা যখন তাদের স্বার্থের জন্য মাঝে মাঝে তারা আন্দোলন করছে, বক্তব্য দিচ্ছে। এমনকি জামাত ইসলামের একজন নেতা, তিনি হচ্ছেন গোলাম পরোয়ার, তিনি যখন মাঠে বক্তব্য দেয় তার বক্তব্য শুনলে আপনার মনে হবে যে আজকে যে তারা যদি কোনো বক্তব্য দেয় বা 1 ঘন্টা সময় পাবে কিনা বিএনপি, হয়তো বিএনপি সবকিছু ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হবে অন্য কোথাও, অন্য কোনো দেশে। তাদের এই দেশে কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার বক্তব্যের মধ্যে এমনই কথা ফুটে ওঠে। কিন্তু বাস্তবতায় কি? তিনি কিছুদিন আগে একটা মানে তারেক রহমান সরকার গঠন করার পরেই তিনি একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার সাথেই অনেক নেতাকর্মীরা বলেছে যে আজকে যদি তারেক রহমান পদত্যাগ যে পর্যন্ত না করবে, যে পর্যন্ত তারেক রহমান পদত্যাগ না করবে
এই পর্যন্ত তারা রাস্তা থেকে যাবে না, এবং পদত্যাগ করার পরে নতুন একটা সরকার হবে, সেই সরকার ক্ষমতা গ্রহণ করবে, মানে নতুন সরকার হচ্ছে জামায়াত, জামায়াত ক্ষমতা গ্রহণ করবে, তারপরে হয়তো তারা বাড়ি ফিরে যাবে, এরকম একটা বক্তব্য দিয়েছিল। কিন্তু তারপর থেকেই একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে জামায়াতের যে প্ল্যান, জামায়াত যে অন্যজনকে বিপদে ফেলতে চাচ্ছে, সেই বিপদে এখন আস্তে আস্তে নিজেরাই পড়ছে, এবং এরকম দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। তারেক রহমান মানে এমনভাবে মানুষের মনকে জয় করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের যেই দাবি দাওয়াগুলো সেগুলো অল্প দিনের মধ্যে বাস্তবায়ন করছেন। এতেই কিন্তু তারেক রহমানের জনপ্রিয়তা আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, সে সময় আপনারা দেখেছেন জামাত ইসলামের আমির তিনি নিজেই বলেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে ফ্যামিলি কার্ড লাগবে না, এবং তারা সরকারি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নেবে না। আজকে তাদের এমপি মন্ত্রী, আজকে তাদের যারা এমপি, তারাই কিন্তু সংসদে বক্তব্য দিচ্ছে যে তারা সেই জেলা উপজেলায় প্রতিটাই তাদের আসনে তারা একটা চাই, মানে এমপিরা যেখানে বসবে তাদের সরকারি থেকে একটা বসার জন্য জায়গা চাই, এবং একটা গাড়ি চাই, আরো বিভিন্ন কিছু তারা সেখানে উপস্থাপন করেছে। আজকে দেখেন জামাত ইসলাম যেই চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করেছিল, আজকে মহা বিপদের মধ্যে পড়েছে। আজকে তাদের একটা পথ আছিল, খুব সহজ পথ, সেটা হচ্ছে তাদেরকে যখনই বলা হয় তারা 1971 সালে এই দেশের বিরোধিতা করেছে, তখনই তার আরেকটা পরিচয় দেয়, সেটা হচ্ছে 24শে গণঅভ্যুত্থানের প্রধান নায়ক তারা। কেন তারা এই প্রধান নায়কের দায়িত্ব পালন করতে চান বা তারা দায়িত্বের পরিচয় দিতে চান? তার কারণ হচ্ছে আসিফ মাহমুদ, সারজিদ আলম এবং নাহিদ ইসলাম, এরা যে নেতৃত্ব দিয়েছে গণঅভ্যুত্থানের, এরাই কিন্তু সেই জামাত ইসলামের মধ্যে আছে। আর জামাত ইসলামের মধ্যে থাকার কারণে তারা সেই নেতৃত্বগুলো দিচ্ছে, এবং তারা বোঝাচ্ছে যে 24শে গণঅভ্যুত্থানের যে স্বীকৃতি সেটা সম্পূর্ণই জামাত ইসলামের। আজকে যখন তাদের কাছ থেকে সরে দূরে যাচ্ছে, তখনই রাজনীতির যে দৃশ্যপটগুলো, রাজনীতির যে কালচার, সেগুলো আস্তে আস্তে মানে পরিষ্কার হতে চাচ্ছে। এবং একটা কথা বলা যায় যে জামাত ইসলাম যেই পরিস্থিতি শুরু করেছিল, যেইভাবে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে এবং মাঠকে গরম করে সোজা কথা বিএনপিকে একদম নিমিষে শেষ করে দিবে, এরকম একটা চক্রান্ত, এরকম একটা চিন্তা ভাবনা চেতনা ছিল। কিন্তু বিএনপির কথা হচ্ছে যে বিএনপি যদি 1 মাসেই 2 মাসেই চলে যায়, তারা যদি আন্দোলন করে বিএনপিকে ধ্বংস মানে বাড়ি ছাড়া করে দেয়, কিন্তু বিএনপি মানুষ ভোট দিয়েছে, এত সংখ্যা মানুষ ভোট দিয়েছে, তারা কি করবে? আরেকটি কথা হচ্ছে যে বিএনপি যদি জায়গা, তাহলে থাকবে কে? জামায়াত। তাহলে বিএনপি যদি 3 মাস 6 মাস না টিকতে পারে, তাহলে জামাত কয় মাস টিকতে পারে? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে প্রতিটা মানুষের কাছেই আসতে পারে। আজকে এর জন্য আমরা বলি যে রাজনীতির পুরো হিসাব এখন উল্টে যাচ্ছে। জামায়াত যেটা চাচ্ছিল অন্যজনের পক্ষে, বিএনপির পক্ষে, আজকে সেটা তাদের ভিতরে হচ্ছে, এবং তাদের থেকে মানুষ আস্তে আস্তে এখন দূরে যাচ্ছে, এবং রাজনীতি যে এখন হিসাব উল্টে গিয়ে পড়েছে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে তোমার।